আসছি পরের খবরে। আরজিকর কাণ্ডে ফের আদালতের দ্বারস্থ হলেন অভয়ার মা বাবা। পুলিশ কর্মী অনুপ দত্তকে গ্রেফতারের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। ঘটনার আগে অভয়ার সঙ্গে যারা ছিলেন তারা সহ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক সেই আর্জি রেখেছেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। আবির, দেখো, শুরুতেই তোমায় বলি যে আজকে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন অভয়ার মা এবং বাবা। তাদের আইনজীবী মারফত তারা একটি আবেদন আদালত কক্ষে কিন্তু জমা করেছেন। সেই আবেদনে কি রয়েছে? প্রথমত তারা চাইছেন যে অনুপ দত্ত, যিনি পুলিশ কর্মী আমরা জানি, সেই অনুপ দত্তকে বেশ কয়েকবার সিবিআই জিজ্ঞাসাবাদও করেছিল, সেই অনুপ দত্তকে গ্রেপ্তার করতে হবে, সেই আবেদন তারা রাখেন। দ্বিতীয়ত তাদের বক্তব্য এটাও যে পলিগ্রাফ টেস্ট এই মামলায় হয়েছে, সেই পলিগ্রাফ টেস্ট আদৌ যথাযথভাবে হয়েছিল কিনা বা বৈধতা আছে কিনা তা নিয়েও তারা প্রশ্ন তুলে আদালত কক্ষে সেই বিষয়টা তারা জানিয়েছেন বা আদালতকেও অবগত করেছেন। তৃতীয়ত যেটা জানা যাচ্ছে যে তারা মূলত কাস্টেডিয়াল ইন্টারোগেশনের আবেদনও করছেন। কাদের? অভয়ার সঙ্গে এই ঘটনার আগে যারা উপস্থিত ছিল এবং তারা ছাড়াও আরও বেশ কয়েকজনের নাম তারা উল্লেখ করে তাদেরকে কাস্টাডিতে নিয়ে বা হেফাজতে নিয়ে তাদেরকে জেরা করা হোক, সেটাই তারা চাইছেন। এই যে মর্মে তারা আবেদন করেছেন আজকে আদালতে, তাদের আইনজীবী আবেদন করতে গিয়ে তার আইনজীবী এটাও জানান যে তারা যেটা মনে করছেন যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা যেটা উঠে এসেছিল, সেই বৃহত্তর ষড়যন্ত্রে তদন্তকারী এজেন্সি এই সিবিআই তারাও কিন্তু রয়েছেন। এবং এই যে তাদের তরফ থেকে যে পুটআপের মাধ্যমে আবেদন জমা দেওয়া হয়েছে, বিচারক তিনি প্রশ্ন করেন যে সিবিআই কি আসবে আজকে, বা কোন পরিপ্রেক্ষিতে সিবিআই আসবে, কোন বিষয় তারা শুনানি চাইছেন, সেই বিষয় নিয়ে নির্দিষ্ট করে তাদের আইনজীবীর তরফ থেকে এই তিনটে বিষয় উল্লেখ করা হয়। তোমাকে জানিয়ে রাখি, তারা এটাও আদালতে জানাচ্ছেন যে সিবিআইকে গতকালই তাদের এই যে বিষয়গুলো নিয়ে তারা শুনানি চাইছেন, আদালত শুনানি করুক এবং এই বিষয় নিয়ে নির্দিষ্ট করে নির্দেশ আসুক, যেটা তারা চাইছেন সেই বিষয় নিয়ে তারা সিবিআই কাছেও কিন্তু বিষয়টা জানিয়েছেন। এবং যেটা জানিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে রিপ্লাই না পেলেও আদালতের তরফ থেকে এখন এই যে পুটআপ যেটা দেওয়া হয়েছে তার মা বাবার আইনজীবীর তরফে, সেটা গ্রহণ করা হয়েছে। এখন দেখার বিষয় সিবিআই যদি আজকে শিয়ালদা আদালতে আসে তাহলে দুপুরের পরে বা দুটোর পরেই বলা যায় এই মামলার শুনানি হবে কিনা সেটা বোঝা যাবে। অর্থাৎ শুনানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত আবির, ধন্যবাদ। আপনারা জানেন যে গত রবিবার থেকে কিন্তু যুবসাথী প্রকল্পের ফর্ম বিলির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত দুদিনের ছবি বারবার আপনাদের সামনে রেখেছি, যেখানে দেখা গিয়েছে একেবারে উপচে পড়া ভিড়, দীর্ঘ লাইনে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন যুবক যুবতীরা। গতকাল থেকে অনলাইন অ্যাপ্লিকেশনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। কিন্তু তারপরও আজ বিভিন্ন যে ক্যাম্পগুলি চালু হয়েছে সেখানে কি ছবি, সরাসরি আপনাদের নিয়ে যাব টালিগঞ্জে। রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, গতকাল রাত থেকে অনলাইন অ্যাপ্লিকেশনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। টালিগঞ্জে আজ যেখানে ক্যাম্প হচ্ছে সেখানে কি ছবি? দেখো, অনলাইনে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হওয়ার পরেও কিন্তু অফলাইনে যারা ফর্ম জমা দিচ্ছেন বা ফর্ম তুলতে আসছেন সেই ছবিটাও কিন্তু প্রচুর। একদম খাস কলকাতায় টালিগঞ্জের আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেই ছবি কিন্তু প্রচুর মানুষ আসছেন, এই ফর্ম তুলছেন। এইভাবেই একাধিক ক্যাম্প করা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্প থেকে আরম্ভ করে যুবসাথীর ক্যাম্প, এবং এক একটা বিধানসভা কেন্দ্রে অনুযায়ী এক একটা ক্যাম্প করা হচ্ছে। এবং সেই ক্যাম্পে এখানে টালিগঞ্জের দেখতে পাচ্ছি যে মানুষ এখানে লাইনে দাঁড়িয়েছেন, প্রচুর ইয়াং ছেলেমেয়েরা আসছেন, তারপরে সিনিয়ররা আসছেন। এখানে একজন সিনিয়র এসছেন, মানে আপনি কি আপনার জন্য এসছেন? আমার মেয়ের জন্য এসছে। ছোট কেন আসেনি? না, সে ওর পরীক্ষা। হ্যাঁ, আর কি যুবসাথী। আপনি খুশি? হ্যাঁ, ভীষণই খুশি। চাকরি পেলে তারপরে তো আলাদা কথা, চাকরি তো পাইনি, পড়াশোনা করছে তো এর জন্য দিদি যা দিচ্ছে আমরা ভীষণই খুশি। লক্ষ্মী ভাণ্ডার থেকে যা দেবে তাতেই খুশি আর কি। টালিগঞ্জ বিধানসভার অন্তর্ভুক্ত আমাদের ঋষি অরবিন্দ পার্কে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে ফিল আপ করতে যুবসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর যে নথিভুক্তকরণ হচ্ছে, সকলকে বলবো টালিগঞ্জ অ্যাসেম্বলি যারা এখানে আছেন অতি শীঘ্রই এসে আমাদের এই ক্যাম্পে আবেদনপত্র গ্রহণ করুন এবং হ্যাঁ করুন। এবং অরূপ বিশ্বাসকে দেখতে পাচ্ছি, রাজ্যের মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাস, তিনি একদম মাঠে দাঁড়িয়ে গোটা বিষয়টা তদারকি করছেন। অরূপদা, প্রচুর ভিড় এবং গোটা রাজ্য জুড়ে রোববার থেকে ভিড়। অনেকে বলছেন, বিরোধীরাও বলছেন যে এই ভিড় প্রমাণ করে রাজ্যে কত বেকারত্ব।
আর যারা বিরোধীরা তারা তো তাদের তো স্ট্যাটিস্টিক সম্বন্ধে নেই। যে সমস্ত বিরোধীরা বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের বেকারত্বের হারটা দেখতে বলুন না, তার থেকে 4.5% কম হচ্ছে বাংলায়। আজ বাংলা পথ দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা যুগান্তকারী একটা প্রকল্প হচ্ছে যুবসাথী। পরীক্ষা দেবে তার ফিস, পড়াশুনো করবে তার ফিস, অনেক সময় মা বাবারা পারেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিদি হিসেবে পৌঁছে দিচ্ছেন। এর থেকে বড় জিনিস আর কী হতে পারে? যাদের একটা সময় তো আমাদের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক কথা হয়েছিল, আজকে তো সবাই কপি পেস্ট করছেন, কেউ আবার বলে দিচ্ছেনও না। দিল্লিতে অ্যানাউন্স হলো ইলেকশনের আগে, আজ পর্যন্ত পাইনি। কোথাও আবার দিয়ে মহারাষ্ট্রে 50 লক্ষ মা বোনেদের নাম বাদ দিয়ে দেওয়া হলো। বিহারে ভোটের আগে 10,000 দেওয়া হলো, এখন ফেরত নেওয়া হচ্ছে। এরা মানুষের কাজ করতে জানে না। গত 48 ঘন্টায় দেখা গেছে প্রায় 13 লক্ষ ফর্ম তোলা হয়েছে, মানে যারা এই যুবসাথী প্রকল্পের অংশগ্রহণ করতে চায়। আপনার এখানে আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার ছবিটা দেখাতে, যে শুধুমাত্র টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই যে ক্যাম্প, একাধিক ক্যাম্প করা হচ্ছে, যেখানকার বিধায়ক স্বয়ং অরূপ বিশ্বাস, সেই টালিগঞ্জের খাস কলকাতায় মানুষের এই উপস্থিতি, এত উপস্থিতি, মানে এই যে মানুষের এই উপস্থিতি, এটা যেমন সুবিধা দিচ্ছে, অনেকে বলছেন যে এটা চাকরির বিকল্প হতে পারে না, মানে চাকরিটা আগে চাই। চাকরি তো হচ্ছে, এবং আপনি যদি দেখেন যে এমপ্লয়মেন্টে, তা তো আমরা ভারতবর্ষের যে হার, তার থেকে বাংলা এগিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করেছেন, কিন্তু আমরা তো জিরো থেকে শুরু করেছিলাম। 2011 সালে জিরো থেকে শুরু করেছিলাম। গ্রাফ আস্তে 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 তুলতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে আমরা বলি আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমরা করি না, সেন্ট্রাল গভর্নমেন্টেরই নিরিখে তারা যে অ্যানাউন্সমেন্ট করেন তারই নিরিখে বাংলা সর্বক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। তার কারণ তার একটা মানবিকতা আছে। মানবিকতা, তিনি একটা মানবিক মানুষ, তিনি সর্বস্তরের মানুষের কথা ভাবেন। ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, সবার কথা, বয়োজ্যেষ্ঠ মানুষ, তাই তিনি সবার পাশে দাঁড়ান, এবং তাকে দেখেই সারা ভারতবর্ষ শুধু কপি করে না, শেখা উচিত। অরূপ বিশ্বাস বলছেন যে এটা একটা সদর্থক পদক্ষেপ, এখানে অনেকে আছেন আমরা দেখতে পাচ্ছি। আপনি এসছেন কি ফর্ম তুলতে কারো? হ্যাঁ, ফর্ম তোলা হয়েছে আমাদের পাড়ার সবার আর কি। তো আপনি তুলেছেন? আপনার জন্য তুলেছেন? না, আমার আমি মেয়ের জন্য তুলবো, আমার তো বয়স হয়ে গেছে, আমার তো আর হবে না। মেয়ের জন্য তুলবেন, মানে মেয়েকে আসেনি? না, মেয়ে আসেনি। না না না, কেন লজ্জা পাবে কেন? ও বাড়িতে নেই, ও কলেজে গেছে তো তাই। মানে কিন্তু ফিল আপ করার জন্য তো ওকে থাকা জরুরি। হ্যাঁ জরুরি, কালকে এসে ফিল আপ করে জমাটা দিয়ে। আপনারা সকলেই জানেন মনে হয় যে চাকরির বিকল্প হতে পারে থেকে। না সেটা না, একদম একদম, চাকরিটা যে কদিন হচ্ছে না সে কদিন তো পাক, তাতেই আমরা খুশি। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণের আজ তৃতীয় দিন, এবং তৃতীয় দিন শহর কলকাতা, খাস কলকাতার টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, যেখানে বিধায়ক তিনি সশরীরে উপস্থিত রয়েছেন, সেখানেও লম্বা লাইন পড়েছে। আর এই আবহেই সরব হয়েছেন বিরোধীরা। বেকার ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী তাঁর এক্স পোস্ট আপনাদের সামনে রাখবো। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, ইদানিং অযথা মানুষকে লাইনে দাঁড় করানোকে বদ অভ্যাসে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক স্বার্থে মানুষকে হয়রানি ভোগান্তির অভিজ্ঞতা করানো ওনার এসওপি বা আদর্শ কার্যপ্রণালী হয়ে গেছে। বিগত 2 মাস ধরে অনুগত বিএলওদের ব্যবহার করে ইচ্ছাকৃত ভুল ত্রুটি করিয়ে মানুষকে এসআইআর এর লাইনে দাঁড় করিয়েছেন। এবার পালা বেকার যুবক যুবতীদের। উত্তর দিনাজপুরের চোপড়ায়, মালদা ও চাঁচলে বেকার ভাতার আবেদন করতে গিয়ে জুটেছে পুলিশের লাঠি। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো। এই বেকার ভাতা দিয়ে ভোট চাইছেন, পশ্চিমবাংলার জনতার ভাবা উচিত যে আর কি করতে হবে। কিন্তু ছেলের চাকরির লাইনে বাবাকে দাঁড়াতে হচ্ছে, এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। এবার কে ভাতা পাবে, কতজন পাবে, কিসের আধারে পাবে, সে তো যখন পাবে বোঝা যাবে। অন্যদিকে বিরোধীদের ঝাঁটাপেটা করার দাওয়াই দিলেন তৃণমূল বিধায়ক। বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক। ভোটের আগে বাংলায় মা বোনদের অপমান করে ভোটের পর শ্মশানে পরিণত করে। মাধ্যমিক পাস করে দেখাও, একবার বলছি তোমার বাবার কেন ছোট সন্তান, একবার বলছি মুখার্জি মানে মুখকে প্রমাণ করে, একবার বলছি এমপি মানে মোহাম্মদ প্রমাণ করে। আরে স্বামীদেরকে নাকি পঞ্চায়েত শিকল তুলে দিয়ে ভোট দিতে আসতে দিতে ভাবুন, যারা ভোটে জেতার আগে আপনাদেরই অপমান করে, ভোটে জেতার পর তারা বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে। বাংলার মানুষরা বাংলাকে শ্মশান হতে দেবে না।
ওই ছাতা দিয়ে দাঁড়িয়ে দিতে হবে, সেই সমস্ত ভোট থাকতে হবে যারা বাংলার মায়ের অপমান করে, বাংলার মেয়েদের অপমান করে। বসিরহাটের মানুষ এমএলএকে বিশেষ সিরিয়াসলি নেয় না। উনি যেসব মজাদার ভিডিও বানান তো ওনাকে কমেডিয়ান বলে মনে হয়। যাই হোক, তৃণমূলের সংস্কৃতি তো এই ঝেঁটিয়ে বিদায় করো, বাঁশ ধরো, ঝাঁটা ধরো, মানুষকে উত্তক্ত করা। কিন্তু মানুষ এই দুর্নীতি, কাটমানির সরকারের প্রতি, চাকরি চুরির সরকারের প্রতি এবং সন্ত্রাসের সরকারের প্রতি মানুষ এত তিতি বিরক্ত যে মানুষ গণতন্ত্রের ঝাঁটা দিয়ে আগামী 26-এর নির্বাচনে তৃণমূলকে বসিরহাট থেকে ইছামতিতে বিসর্জন দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।